সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অপরাধে নোয়াখালীতে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনার কথা সবারই জানা, কিন্তু আমরা কি জানি মোহাম্মদ রাসেলের ঘটনা, যাকে বাসায় না পেয়ে তার মাকে রক্তাক্ত করেছিল হাসিনার পুলিশ? সন্তান হিসেবে সেই যন্ত্রণা কোনোদিনও হয়তো ভুলতে পারবেন না এই ছাত্রদল নেতা। সেই ছাত্রদল নেতা মোহাম্মদ রাসেল, তিনি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মোর্শেদুল আলম তরুণ। কেবল ছাত্রদলের রাজনীতি করার কারণেই ছিল তার অপরাধ। তার জীবনেও রয়েছে হাসিনার আমলে নিপীড়নের অসংখ্য ঘটনা। তার মুখ থেকে শুনব কেমন ছিল সেই সব দিনগুলোর কথা। মোর্শেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে রাসেল এবং মোর্শেদের উপরে নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। মোর্শেদ আলম তরুণের বাবার নাম ওহিদুল হক আর মায়ের নাম ফাতেমা বেগম। লক্ষ্মীপুর শহরের 10 নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি। 3 ভাই 4 বোনের মধ্যে তিনি ষষ্ঠ। পেশায় ব্যাংকার ওহিদুল হকের পুরো পরিবার জাতীয়তাবাদী ঘরানার। সে কারণে স্কুলে পড়া অবস্থায় ছাত্রদলের নেতৃত্বে চলে আসেন তরুণ। এরপর 2007-2009 সেশনে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করে 2009-10 সেশনে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন রাজধানীর তেজগাঁও কলেজে। কলেজের ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রদলের রাজনীতিতে আরও সক্রিয় হন তিনি। বর্তমানে তিনি তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী নিপীড়নের অনেক স্মৃতি জমা রয়েছে মোর্শেদ আলম তরুণের ঝুলিতে। মোহাম্মদ রাসেল, তবে নোয়াখালীর ছাত্র রাজনীতিতে তার পরিচিতি NBS রাসেল। তার বাবার নাম মহিন উদ্দিন লিটন ও মায়ের নাম রৌশন আরা বেগম পাখি। নোয়াখালী পৌরসভার মাইজদি কোট এলাকায় তাদের বাড়ি। তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহসভাপতি। নোয়াখালী সরকারি কলেজে অধ্যয়নের সময় তিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনোনীত হন। তার নেতৃত্বে জেলাব্যাপী গণতন্ত্র মুক্তির আন্দোলন চলে দীর্ঘদিন ধরে। সে কারণেই ছিলেন আওয়ামী লীগ পুলিশের চোখে ওয়ান্টেড। বহুবার নির্যাতন নিপীড়নের শিকার হলেও রাজপথে সম্মুখ সারির যোদ্ধা থেকে নিজেকে নিবৃত রাখেননি মোহাম্মদ রাসেল ওরফে NBS রাসেল। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া সেই দুঃসহ ঘটনাগুলো। রাসেল, আমরা যেটুকু শুনলাম যে আপনাকে খুঁজে না পেয়ে আপনার মাকে পিটিয়ে রক্তাক্ত করেছিল পুলিশ, কি ছিল ঘটনা, কি ছিল অপরাধ আপনার মায়ের? 2013 সালে তত্ত্বাবধায়ক আমলে ভোটের দাবিতে আমার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হরতাল দেয়, ও হরতালের ডাকে সারা বাংলাদেশ কর্মসূচি হিসেবে আমি ছাত্রদলের একজন ক্ষুদে কর্মী হিসেবে নোয়াখালী সরকারি কলেজ ছাত্র তখন ক্ষুদে কর্মী ছিলাম। কর্মী হিসেবে আমি ভোটের অধিকারের জন্য, তার ভোটের অধিকারের জন্য রাজপথে সোচ্চার ছিলাম। দীর্ঘ অনেক দিন আন্দোলন করতেছিলাম। ও আন্দোলনে এক পর্যায়ে আমাদের নোয়াখালী সদরের তৎকালীন সার্কেল নিষ্কৃতি চাকমা, বর্তমানে উনি আগ্রাবাদের আবার ট্রাফিকের হেড দায়িত্বে আছে এখন বর্তমানে। উনি আমাকে না পেয়ে আমার মাকে বাসায় গিয়ে অগত্য ভাষায় গালিগালাজ, পরে তোর ছেলেকে ফোন দিয়ে, ছেলের নাম্বার দেয়, না পেয়ে আমার মাকে কী বলবো কাপড় ছেড়ে টান দেয়। এক পর্যায়ে মহিলা আমার মাকে গায়ে হাত তুলে থাপ্পড় দেয়। উপর থেকে আমি দীর্ঘ 1 বছর বাসা ছাড়া ছিলাম। 6টা মামলা দেওয়া হয়। তখন একটা মায়ের গায়ে হাত দেওয়ার ছেলে কতটুকু নিতে পারে, এই কষ্ট আমি আমার কাছে বলে বুঝতে পারবো না। তারই পরিপ্রেক্ষিতে আমাদের নোয়াখালীতে একটা আলোচিত জানেন পারুলকে দান শেষে ভোট দেওয়ার কারণে আমলিগি সন্ত্রাসীরা দর্শন করে। এরই প্রতিবাদ আমরা নোয়াখালীতে
যখন বিক্ষোভ মিছিল করি। মা রাজনীতিতে কি সহযোগিতা করেছেন আর রাজনীতি ছেড়ে দেবার জন্য বলেছেন? হ্যাঁ, আমার মা আমার পরিবার সবসময় আমাকে রাজনীতি করার জন্য সহযোগিতা করেছে। তো মাকে মেরে রক্তাক্ত করলেও তার প্রতিবাদ আমি পাইনি কি আপনি করতে প্রতিবাদ হয়তো ফেসবুকে করেছিলাম। আমার তো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে বাসা তো এখানে নেই। এখানে তো আমার একজন হাজার জন আসবে না। এটা তো সারা বাংলাদেশের চিত্র তো একই। সকল ঘরে যারা আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনীতি করেছে, ছাত্র রাজনীতি করেছে, সকলের তো নিপীড়ন শিকার। সেই ক্ষেত্রে আমার মা আমি মানে অভিন্ন না, আমরা তো একই ধারার। আমার যখন গায়ে হাত তোলা হয়েছে তখন আমার মায়ের চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। আমার বাসার ওয়ার্ডরোব হতে আমার সকল কিছু ভেঙে চূর্ণ করে ফেলছে। তখন আমি এখন ওই মহিলাটার দায়িত্ব আছে আপনার চট্টগ্রাম জোনের তার বিরুদ্ধে কি অভিযোগ করেছিলেন তখন? তখন তো অভিযোগ করা আপনাকে, আপনার মা তো কোনো অপরাধ করে না। আমার কোনো অপরাধ করে তো ওনাকে কেন পেটালো? শুধু আমার একমাত্র আমি রাজনীতি করার কারণে আজকে আমার মায়ের গায়ে হাত তুলেছে আমার ফোন নাম্বার জন্য, আমাকে ধরে রাখার জন্য। ছেলে রাজনীতি করে কেন, ছেলেকে ইয়ে করার সামনে ক্রস ফায়ার দিয়ে মারি ফেলবো, এভাবে করে ইয়ে করা হয়েছে আর কি। মাত্র আমার ফোন নাম্বার জন্য। আমার সময় ফোন সব ছিল, অফ ছিল। মানে মায়ের নিয়ে কোনো ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই? আছে না। কি বলে? মা তো এখনো কান্না করে, কোথায় স্মৃতি মনে পড়লে এখন খুব কষ্ট করে। মা এই জিনিসটা মানে ভুলার না। আমি কত রাত কত দিন মানুষের বাসাবাসি ঘুমাইছি, মানুষের মানে কোনো সময় আত্মীয় স্বজন মানে আর চোখে দেখতো আসে রাজনীতি করে, আমাদের ছেলে মেয়ের সমস্যা হবে, আমাদের বাসায় কেন ঘুমাই। একদিন এক একজনের বাসায় এমনও দিন গেছে গরুর গোয়াল ঘুমাইছি, এরকম দিনে গেছে আমাদের, অনেক কষ্টে গেছে। সিলেটে এমডি কলেজে স্বামীকে রেখে গৃহবধূকে দর্শন করেছে। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সারা বাংলাদেশে মানে একটা বিক্ষোভ মিছিল, যে বিক্ষোভ মিছিল প্রতিবাদে আমরা যখন নোয়াখালী জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিলটা অনুষ্ঠান করি কান্দি, তখন আমাকে আমাদের মাইজদি পৌর বাজারে পুলিশ অতর্কিতভাবে 3-4 থেকে ঘিরে ফেলে আমাকে ধরে স্বেচ্ছাতে অবস্থা বাজারের মানে বুক বাই ফান্স করতেছে, মাথা বাই। এমন অবস্থায় আমার কিডনি 2টা 6 মাসের জন্য অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার অনেক কষ্ট, এটা ফিডব্যাক করতে কষ্ট হয়ে গেছে। তখন আমার মনে আছে আমি জ্ঞান ফিরে পেয়েছি 2 দিন পরে। আমার হাত থেকে কেন আমার পুরো ফ্লোরে রক্ত আর কিছু নেই। এরপরে 2017 সালে প্রথম আলো পত্রিকা আমার আসছিল নোয়াখালী ইউনিয়নের দানশীষে মনোনীত প্রার্থী নন্দবী বাবুল ভাইয়ের প্রচারণা যখন যাই, আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা ওই জায়গায় আমরা যখন দানশীষে মিছিল নিয়ে যাচ্ছি, তখন 2টা মাইক্রোবাস আসি আওয়ামী লীগের মানে শস্ত্র নিয়ে। তখন চারপাশ থেকে আমাদেরকে ঘিরে রেখে আমার মাথায় গুলি দিয়ে বাড়ি, আমার কোমরে এখানে দাগ, তারপরে আমার হাতের এই জায়গাতে এই আঙুলটা এখনো ভাঙা, ওই জায়গাতে আমাকে মানে মেরে রক্তাক্ত করে ফেলে। তখন আমি নোয়াখালী কলেজ ছাত্রদের সমন্বয় কমিটির সদস্য ছিলাম। মাথা মনে 32টা ছেলে আছে। নির্যাতন ভাষা তো আমাদের বলে শেষ করা যাবে না। তরুণ, কোন জায়গা থেকে শুরু করবেন? নির্যাতিত হয়েছি সেই 2009-এর পর থেকেই তো নির্যাতিত শুরু হয়েছে। অত্যাচার, নির্যাতন, জুলুমের মধ্যে দিয়ে আমাদের বেড়ে ওঠা। 2017 সালে আমাদের তারেক রহমানের নামে একটি মিথ্যা মামলার রায় দেওয়া হয়। তো ওই মামলার রায়কে কেন্দ্র করে আমরা তেজগাঁ কলেজ ছাত্রদলের ব্যানারে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করি আমাদের গ্রিন রোডে। মোটামুটি মাঝপথে যাওয়ার পরেই আমাদেরকে চারপাশ থেকে পুলিশ ঘিরে ফেলে। ভাগ্যক্রমে ঘটনাস্থলে আমরা 4 জন অ্যারেস্ট হই। ছোট ভাই, আমাদের ক্যাম্পাসের তৎকালীন সাধারণ সম্পাদক নজরুল হাসান সোহেল ভাই, উনি সহ আমি, আর আমাদের বর্তমানে এখন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সেক্রেটারি নিশান, তারপর ওর একটা ছোট ভাই আলামিন আমাদের ক্যাম্পাসের। তো আমরা 4 জন একসাথে অ্যারেস্ট হই তেজগাঁ থানায়, আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো তেজগাঁ থানার ওসি ছিল মোবারক ভাই, ওসি মোবারক, ঢাকা কলেজের বড় ভাই, ওইভাবে পরিচয় দিছে। ঢাকা কলেজ ছাত্রলীগের করতো, রাজনীতি করতো। তো নেওয়ার পরে প্রথমে বললো যে আমাদের তেজগাঁ কলেজের পাশে তেজগাঁ থানা, এই তেজগাঁ কলেজের বড় রাজনীতিবিদ আসছে, ওদেরকে একটু ভালোভাবে আপ্যায়ন করো। তো আমরা তো আসলে প্রথমে বুঝতে পারিনি আপ্যায়ন। আমরা ভাবছি যে উনি ঢাকা কলেজের বড় ভাই, আমরা তেজগাঁ কলেজ, পাশাপাশিতে 2টা কলেজ, আমরা এক কলেজ আরেক কলেজে স্যাক্রিফাইস করি বা ভাই ব্রাদার হিসেবে একটা সম্পর্ক থাকতে পারে, হয়তো এই আপ্যায়নের কথা বলছে। এখন এই আপ্যায়নটা কি সেটা তো পরে বুঝতে পারলাম। তো যাই হোক, খাবার দাবার নাই, যেভাবে গারদের মধ্যে পড়ে আছি। এর পরের দিন আমাদেরকে
যথারীতি কোর্টে প্রেরণ, 10 দিনের রিমান্ড। আমাদের সাথে অনেকগুলো ককটেল পাইছে, এইগুলো মরণঘাতী এই সেই। 10 দিনের রিমান্ড। ম্যাজিস্ট্রেট তাকায় বলল, 10 দিনের রিমান্ড চাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আমাদের দিকে তাকায় বলতেছে আপনাদের 10 দিনের রিমান্ড চাচ্ছে, 7 দিনের রিমান্ড মঞ্জুর করলাম। পরে কি মনে করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করলো। আমরা আসলাম, আসার পরে আমাদের গাড়িতে ঢুকানোর সময় কনস্টেবল বলতেছে, আর শুধু আল্লাহরে ডাকেন, জানি না আপনাদের কপালে কি আছে। বুঝতে পারলাম না কি হবে, মানে কি, আমরা তো কোনো মার্ডার করি নাই, সন্ত্রাসী না, গুন্ডায় না, চাঁদাবাজ না, কি হবে। এই আপনার রাত্রে 10:30 11টার পরে তৎকালীন এসআই জাকির, গোপালগঞ্জে বাড়ি, গোপালগঞ্জেরই সেই, ছাত্রলীগ করতো, তার দায়িত্বে পড়ছে আমাদের মামলা। হঠাৎ করে ডাক দিয়ে রাত 11টার সময় ওঠ, মানে খুবই মুখের বিশ্রী স্ল্যাম ল্যাঙ্গুয়েজ ইউজ করে উঠলাম। এই দুইটার হ্যান্ডকাপ লাগা দোতলা উঠাইলো। ওদের রিমান্ডের জন্য দোতলা একটা রুম আছে। ভাই রুমে যাওয়ার পরে আপনি রুমের সিনারি দেখলে তো আপনার নিজে পুরো অবাক হয়ে যাবেন যে এটা, মানে এটা কি। এরপরে এখানে অটোমেটিক একটা ইয়ে থাকে, রশি থাকে, ওইটা এমনি পিছনে আপনার হ্যান্ডক্যাপের সাথে এমনি লাগায়, এটা তখন আপনার হাত অটোমেটিক এইভাবে উপরে উঠে যায়। এরপরে আপনার ওই যে 2-4 জন কনস্টেবল থাকবো, এরকম লাঠি থাকে, রোল, এগুলার রোলের মতো করে, এইগুলা দিয়ে আপনার বেধড়ক পিটা। এরপরে মারতে মারতে আচ্ছা ঠিক আছে, এবার উপর থেকে নামাইলো। এবার উঠে আমার এক হাত ধরে বলে যে বল খালেদা, তা আমি বলি যে খালেদা, এই দেয় বাড়ি, আবার বলে যে বল জিয়া, আবার বলে জিয়া এর বাড়ি, এরপর আবার তারেক, আবার রহমান, মানে এভাবে আমাদেরকে মারে আর হাত, আমরা বলি হ্যাঁ হাত নামায় উঠায়, মানে এক পর্যায়ে আমরা সেন্সলেস। ওকে ফাইন। এরপরে কই জানি না, এরপরে হঠাৎ করে সকালবেলা আবিষ্কার করি যে রুমের মধ্যে পড়ে আছে। এরপরে বুঝতে পারলাম এই যে আপ্যায়ন এগুলারে বলে, ঢাকা কলেজের বড় ভাইয়ের গিফট। এরপরে ব্যথা, আপনার শুইতে পারতেছি না। এরপরে আসলো রাতে 3টার সময়, আমরা তো কোনো খবর নাই, ওই পাশের যে ছোটো ভাইটা ওইটা বললো যে তোরা তো মনে হয় শুইতে কষ্ট হয়, এই ওদেরকে 4টা কম্বল দেওয়া যায়। তো বলতেছে ভাই ওনাদের পুরো শরীরে মনে হয় ঝাঁঝরা করে ফেলছে, যদি কোনো মলম লাগে নাই। পরে কয়, মানে খুব বাজে ভাষায় বললো যে আরও কিছু জানি দেবো। এরপরে ওই মায়ের 2 দিন চলে গেল। এরপরে 3 দিনের দিন কোনো এক মাধ্যম থেকে শুনলাম, বললো যে আমাদের 4 জনের জন্য টাকা দেওয়া হয়েছিল। পরে বলছে যে টাকা ম্যানেজ হয়েছে 4,75,000 থাক। পরে আমার বলা যে, পরে আমি লাস্টে উঠে বলতেছি ভাই আমার আর কি রিমান্ড আছে, মানে কোনো মতে হাত উঠাইতে পারতেছি না, বাম হাত উঠে বলতেছি ভাই আর কি রিমান্ড আছে। তখন আমার গালে দিয়ে বলতেছে যে, মানে সে আমার বাসা শিখেছে, বাম হাত উঠেছিস কে, ডাইন হাত উঠে বলতে পারস না। এরপরে রিমান্ডে আমাদের টাকা দিয়ে দেয়। এরপরে আমাদেরকে গারদে পাঠায় দেয়। গারদে পাঠায় দেওয়ার পরে আমরা ওইখান থেকে আপনার 3 মাস সিএম কোর্টে জামিন হয় না, জজ কোর্টে জামিন হয় না, হাইকোর্ট থেকে জামিন নিতে হয়। 3 মাস জেল থেকে এরপর ওইখান থেকে আবার বের হয়। বের হওয়ার সময় আবার আরেকটা মানসিক টর্চার, এসবি নামে একটা ইয়ে আছে। বের হব বিকাল 5টার সময়, আমাদেরকে আসছে। আসার পরে এবার এসবি বলতেছে বিএনপির নেতাকর্মীদেরকে তো আমাদেরকে এমনিতেই ধরে, বের হওয়ার সময় আর একটা মামলা। এসবি বসায় রাখছে, বসায় রাখি বারবার বলতেছে যে টাকা দাও, তা নাহলে বাইরে আর একটা মামলা। তো আমরা বলতেছি আমরা তো টাকা পয়সা এখন এখানে পাবো কোথায়, ফ্যামিলি নাম্বার দাও, ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে তাহলে ইয়ে করবো। দিচ্ছি না। রাতে 10:30টার সময় তৎকালীন, তখন আমার আব্বু মারা যায় 2015 সালে। তখন আমার আম্মুর নাম্বারে ফোন দিয়ে বলে যে আপনার ছেলে এই অবস্থা আছে, জামিন হবে, তবে বের হইতে পারবো না। তা আমা বলতেছে এখন কি করতে হবে, এখন টাকা দেওয়ার লাগবে 5 লাখ। আমা বলতেছে এত রাতে এত টাকা কোত্থেকে দেবো। কোনো সমস্যা নেই, তাহলে আপাতত কথা বলতে তখন 1 লাখে আসে। তখন আমার আম্মার গলার মধ্যে আমার আব্বার একটা স্মৃতি ছিল, একটা চেইন ছিল, আব্বা স্মৃতি দিয়ে গেছিলো, ওইটা খুলে দেওয়া দেয়। তৎকালীন ওইটার দাম অনেক বেশি ছিল, যেহেতু কিছু বাবার স্মৃতি, ওটা দিয়ে দাম দিয়ে কেনা যাবে না। তারপর তখন টাকা পাঠায়। এরপর ওই টাকা নেওয়ার পরে রাত্রে 11:30 তখন আমাদেরকে ছাড়া হয়। তা আসলে এই কারণে মানে এই যে বাবার স্মৃতি মায়ের গলা থেকে হ্যাঁ চলে গেল, এই ট্রমা কি কাটাতে পারবেন? এই ট্রমা আমি আমার সারা জীবনে এটা কাটানোর মতো না। মায়ের কাছে এই ঋণ এখনো পর্যন্ত গেলে আমার মনে হয় যে আমি অপরাধী আমার মায়ের চোখে। মানে ক্ষমা চেয়েছেন? মানে এটার জন্য অনেকবার বলছি। মা তো মা বলতেছে যে শুধু একটা সেন কেন, জীবনও তো দিতে পারতাম। সেটা তো মাতৃত্বের জায়গা থেকে তিনি ত্যাগ করতে প্রস্তুত। বাবার একটা শেষ একটা স্মৃতি ছিল, এটা জড়িয়ে ছিল
ওইটা পর্যন্ত এই ফ্যাসিলিটির জন্য দিতে ফেরত দিতে পেরেছেন মাকে এটা? না, ওইটা এখনো ফেরত দিতে পারি নাই। এটা কাঁদায় আপনাকে? এটা 100%। এটা এখনো মাঝে মাঝে আমি নিজেকে অনেক মানে মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় অনেক বড় অপরাধী, বা আমি কি সমাজে এতই খারাপ লোক ছিলাম। আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, সন্ত্রাসী করি নাই। সামান্য দেশের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য জীবনে ছাত্র রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। জীবনে বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন, হয়তো অনেক বড় কিছু হবেন বা অনেক সম্পদের মালিক হতে পারেন, কিন্তু গত 15 বছরে যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন সেটি কি ভোলা যাবে? সেটি ভুলতে পারবেন? তার প্রতিদানে কি দিলে তার প্রতিদান হয়? দীর্ঘ 15 বছরের জীবনের পাতা থেকে আমাদের যে দিনগুলা চলে গেছে, আমরা শত চেষ্টা করলে এই দিনগুলাই ফিরে পাবো না। নির্যাতন, নিপীড়ন, এগুলোর উপর দিয়ে এগুলো ভাবলে কখনো কষ্ট হয় যে পরিবারের সাথে প্রতারণা করেছি, পরিবারকে ঠকিয়েছি, বাবাকে ঠকিয়েছি, মাকে ঠকিয়েছি, বা নিজেকে ঠকিয়েছি, এরকম মনে হয় কখনো? আসলে হওয়াটাই স্বাভাবিক। আমরা যখন এই আন্দোলন সংগ্রামে, আমরা যখন এই রাজনীতির সাথে জড়িত ছিলাম, বা আমাদের জেলে যাইতে হইতো, রিমান্ডে, এটা সেটা, আমাদের অনেক আত্মীয়স্বজন আমাদের সাথে সম্পর্ক ওরকম রাখতো না, কেন তারা আমাদেরকে মনে করতো যে আমরা যাওয়া মানে তাদের উপর আরেকটা স্টেম রোলার চালাবো। তবে তারা খারাপ মানুষ মনে করতো, চাইতো না যে তা আমরা ওইসব ফ্যামিলিগুলোতে যাই, কারণ আমি তাদের বাসায় ঘুমাইতে গেলে সে আবার পুলিশি পরিস্থিতির শিকার হবে, তাকে আবার ডিস্টার্ব করা শুরু হবে। এই কারণে আসলে চাইতো না। তাই কারণে আসলে আমাদের এই যে দীর্ঘ 15 বছরে আসলে আমাদের ছাত্রদলের অনেক ছেলেপেলে খেয়ে না খেয়ে বনে জঙ্গলে আমরা অনেক কষ্ট করেছি, অনেক, যার কোনো বললে কোনো শেষ করতে পারবো না। আমাদের উপর দিয়ে যে স্টিম রোলার চালানো হয়েছে, আমরা যে কষ্ট, কাশিমপুর কারাগারে আল্লাহর দরবারে তাজ্জুদে নামাজ পড়ে কাঁদছি, আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করেন, আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন, আল্লাহ আপনি এই জালিমের হাত থেকে জাতিকে রক্ষা করেন। শুধুমাত্র নিজের জন্য চিন্তা করি নাই, নিজের ফ্যামিলির জন্য চিন্তা করি নাই, জাতির জন্য চিন্তা করছি, আল্লাহর দরবারে জাতির জন্য কান্না করছি। আল্লাহ যেন আমাদেরকে, জাতিকে এই অভিশপ্ত এই হাসিনা থেকে আমাদেরকে মুক্তি দেয়। জুলাই আগস্টের সময় মোহাম্মদপুরে তখন আমার বাসা, মেট্রো হাউজিংয়ে। আমার বাসার পাশেই আমরা বিএনপির লোকজন মিলে আমরা রাস্তার উপরে খাবার বিতরণ করছিলাম যখন আন্দোলন শুরু হয়েছিল। মোহাম্মদপুরের বসলে ব্রিজটা আমরাই বন্ধ করে দিয়েছিলাম, যাতায়াত এখানে আমরাই বন্ধ করছি প্রথম। তা আমরা রাস্তার পরে খাবার দিলাম, যারা সাধারণ পাবলিক ছিল তাদের জন্য খাবার রান্না করে খাবার দিলাম। খাবার পরিবেশন করার পরে র্যাবের কোনো একটা সোর্স আমাদের ভিডিওটা করে ফেলছে, আমরা বুঝতে পারিনি। তখন তো আমরা কারোর ফোনে কোনো ভিডিও করতে দিই নাই, র্যাবের সোর্স আমাদের ভিডিওটা করে ফেলছে। তো ভিডিও করার পরে আমরা আর ব্যাপারটারে অতটা বুঝতে পারিনি সহজে। আমাদের মেট্রো হাউজিংয়ের ঢোকার মুখে র্যাব 2 এর অফিস, তো ওইখান থেকে আমার বাসা মেট্রো হাউজিংয়ের ভিতরে, র্যাব সামনে, র্যাব পিছনে বাসা। পরে শুনতে পেলাম র্যাবদের সাথে যে আমাদের এখানে কারা খাবার দিছে, র্যাব কিন্তু আসতেছে তাদের বাসায় করার জন্য। র্যাব আসলো যথারীতি, বাসার চারপাশ ঘিরে ফেললো। তখন বাসার বাইরে ছিলাম, ভাগ্যক্রমে ওইখান থেকে বেঁচে গেলাম। এরপরে আপনার হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল। তখন আমাদের মেট্রো হাউজিংয়ের একটা ছেলে আমাদের সাথেই মাঠে ছিল। আমরা তখন র্যাবকে পুলিশ ইয়ে করে উদ্দেশ্য করে আমরা ইট পাটকেল, আমাদের কাছে তো কোনো বন্দুক নেই, আমাদের কাছে ইট পাটকেল নিয়ে করতেছিলাম। ঠিক আমি সামনে, আমার পিছনে একটা ছেলে, আমি ইটটা নিতে গেছি, র্যাব গুলি করতেছে, দাঁড়াম গুলিটা এসে তার এখানে লাগলো। আমি আমি মানে মাথাটা আমি ইট তোলার জন্য আমি মাথাটা নোয়াইলাম। ইটটা তুলে ঠাস আওয়াজ, দাঁড়াম করে দেখলাম এটা নাই। দাঁড়াম করে ওর ছেলেটার কোলে নিয়ে উঠে নিতে পারতেছি না। আমার হাউজিংয়ে সবাই চিনে যে আমারে, যে দীর্ঘদিন ছিলাম, সবাই বলতেছে আমার, আমি বলতেছি আমার না, ওরে বাঁচাও। ওরে নিয়ে যাইলাম। এর কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে পুলিশ, র্যাব, পুরা আপনার বিজিবি এসে আমাদের পুরা মেট্রো হাউজিং ঘেরাও দেওয়া। আমাদের ওইখানে প্রত্যেকের তছনছ করে। আমার ওই যে ওরে ধরার কারণে আমার শরীরে যে রক্ত লাগছিল, আমি বাসার নিচে ওই জামা আমি খুলে আরেকটা ইয়ের মধ্যে ফেলে দিছিলাম, এই জামা যেন আমার ইয়েতে না যায়। এরপরে একটা বাসার 5 তলা থেকে একজন ভদ্রমহিলা দেখলো যে আমি জামা খুলে ফেলে দিছি। উনি কি দেখলাম, আমার হাত দিয়ে ইশারা দিল যে দাঁড়াও। উনি বাসা থেকে আরেকটা জামা এনে আমারে ফেলে দিছে। তো আমি ওনার জামাটা পরে উনি আমার বললো যে এদিকে যেন ইশারা দিল যেন আমি ভিতরে যেন না যাই। ভিতরে অলরেডি র্যাব খোঁজ করতেছে যে কারা আমরা এটার সাথে জড়িত ছিলাম, কারা নিছি। আমরা বলতেছে ভিতরে যেন না যাই, আমি যেন বের হয়ে যাই। আল্লাহর রহমত, আসলে আমাদেরকে সাধারণ মানুষ হেল্প করছে। এই যে নিপীড়ন, নির্যাতন, এগুলোর তো
পরিণতি ভোগ করেছেন নিপীড়ক, তাকে পালিয়ে যেতে হয়েছে চোরের মতো। তো এগুলোর তো বিচার হওয়া উচিত। তরুণ, কি বলেন? 100% এগুলোর বিচার হওয়া উচিত। কেমন বিচার হওয়া উচিত? আমি চাই বাংলাদেশের যে আইন এবং কি আমি বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট সরকার আছে ওনাদের কাছে বলতে চাই, এমন আইন করা হোক যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা যাতে হয়। ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়। রাসেল, শুধু রাজনীতি করার কারণে মায়ের রক্ত ঝরেছে এরকম তো অজস্র ঘটনার কথা বললেন, যারা আপনার মায়ের রক্ত ঝরিয়েছে, এবং আপনি বললেন যে তিনি এখন কোথায় আছেন, চট্টগ্রাম। হ্যাঁ, তা আপনি জানেন। সেই মায়ের রক্ত ঝরার বিচার কি চেয়েছেন? বদলা নিতে ইচ্ছে করে আমার মায়ের গায়ে হাত তোলাইছে, মায়ের রক্ত দিচ্ছে, আমার কাছে খারাপ লাগবে না? আমি বাসায় ঠিক করে ঘুমাইতে পারতাম না। আমি আমার একবার এক বন্ধুর বাসায়, মানে একবার আপনি এখন আপ্তার বাসায় আপনি ধৈর্য ধারণ করে আছেন? অবশ্যই ধৈর্য ধারণ করে আছি। আমি আপনাকে একটা সময় নিয়ে একটা কাহিনী বলতেছি। তাকে আমার 21 আগস্টের যে মামলাটা দিয়েছিল না, গ্রেড মামলাটা দিয়েছি না, এই মামলার তারই প্রতিবাদে আমাদের তৎকালীন জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট নুরুল আমিন খান এবং আমাদের শহর বিএনপি সাধারণ সম্পাদক শাহরাফুল বাসল ভাইয়ের নেতৃত্বে আমাদের নোয়াখালীতে একটা বিক্ষোভ মিছিল হবে। তখন ওনারা আমাদের যে শহরের একটা নতুন বাস স্ট্যান্ড, আমাদের ইউনিটিটা ওইখানে দাঁড়িয়ে ছিল লোক 40-50 জন 60 জন নিয়ে। তখন আমি আমার ছাত্রদল প্রতিনিধি সবাইকে নিয়ে আমি একটা বড় বিশাল মিছিল নিয়ে আসছি। তখন দুইটাই সিএনজি করে পুলিশ আছে, ওনার থেকে ব্যানারগুলো টানানি করতেছে। আমি গিয়ে পুলিশ থেকে ব্যানারটা টেনে হিঁচড়ে আমি নিয়ে আমি মিছিল শুরু করেছি ওনারা সহ। এর পরবর্তীতে তখন পুলিশ আমার বাসায় যাওয়া, আমার খোঁজা মানে সম্পূর্ণ ইয়ে করতেছে। যখন ম্যাডাম রায় সাজা দিচ্ছে, তখন আমাদের ছাত্রদলের পোলাফেন সবাইকে নিয়ে আমরা এক জায়গায় জড়ো হইলাম, একটা নির্জন একটা জায়গাতে। ওখানে জড়ো হওয়ার পর আমরা যখন ম্যাডাম না রায় দিলাম, তখন আমরা বিক্ষোভ মিছিল করার জন্য তখন ছাত্রলীগের সাথে আমাদের সাথে একতরফা মুখোমুখি অবস্থান। আমরা ছাত্রলীগের প্রতিনিধি করি, আমাদের নোয়াখালীতে আমাদের একটু বিএনপি একটা অবস্থান ভালো, ওদেরকে আমরা প্রতিনিধি করলাম। শেষ পর্যন্ত পুলিশের সাথে প্রতিনিধি করতে পারলাম। আমার ছোটো ভাই পাশে ছিল করিমুদ্দিন বাবু, তার আমার মানে গুলিটা আমার মাথা না লাগে, তার ইয়েতে লাগছিল, কানে লাগছিল, ইয়েতে লাগছিল, প্রায় আপনার 17 থেকে 18টা রবার বুলেট তার গায়ে জর্জরিত হয়ে গেছে। এর পরবর্তীতে আমি নোয়াখালীতে প্রথম রাতের বেলা ম্যাডাম খালেদের জন্য মশাল মিছিল বাইর করি। আমি আমার বন্ধু, সে বর্তমান নোয়াখালী পৌরসভা সার্ভেয়ার শকত, ওর বাসায় থাকি সবসময়, মানে লুকিয়ে যায় আর কি। আমি যখন ওর বাসার দিকে মানে ফোন দিচ্ছি, সুখে আমার কাছে খারাপ লাগতেছে, মানে আমার কাছে মানে কোনো বিপদ আসতেছে, এই কথা বলার পর 5 মিনিটের ভিতরে আমি গ্রেপ্তার হয়ে গেছি। আমাকে তখন আপনার পুলিশে হেফাজতে নিয়ে তো আমার তৎকালীন ওসি মোহাম্মদ নবীজ, উনি আমাকে রাতের প্রায় 1টার দিকে ওনার রুমে নিয়ে আমাকে এরকম চেয়ারের ভিতরে হাত এভাবে ঢুকে এটার সাথে বাঁধি, আমাকে ইয়ে করে পায়ে তালুতে অসুস্থ বাড়ি লাঠি দিয়ে বাড়ি আবার মাথার উপর চেপে ধরছে এভাবে। আমার একটা 2টা নৌক প্লাস দিয়ে উঠে ফেলেছে, নৌকাগুলো এগুলো কালো দিয়েছে মানে বলে আপনারা বুঝতে পারবো না, মানে নির্যাতন অনেক শিখে দিয়েছে। এইসব নির্যাতনের তো বিচার প্রত্যাশা করেন? অবশ্যই আমি প্রত্যাশা করি। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, আমি বাংলাদেশের আইন শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। জি, ধন্যবাদ মোহাম্মদ রাসেল, ধন্যবাদ তরুণ আপনাকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মোহাম্মদ রাসেল ও মোর্শেদ আলম তরুণের উপর হাসিনার নিপীড়নের নিশ্চয়ই আরও অনেক ঘটনা রয়েছে, কিন্তু সময়ের অভাবে তার সবগুলো আমরা শুনতে পারলাম না। কিন্তু যতটুকু শুনলাম তাতে এটা বুঝতে পারি, কেবল হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করতেই নির্মম নিপীড়ন চালানো হয়েছিল রাজপথের এই সব গণতন্ত্রপন্থীদের উপর। আমরা চাই এই নির্মমতার বিচার হোক, অপরাধীর প্রতি রাষ্ট্র প্রদর্শন করুক তার সর্বোচ্চ কঠোরতা, সেই সঙ্গে এই সব নির্যাতিত নিপীড়িতদের প্রতি উদারতা নিয়ে তাদের পাশে দাঁড়াক সরকার ও রাষ্ট্র। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersmriti@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।